আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি যেরকম আন্দাজ করেছিলাম, প্রেডিকশন যা করেছিলাম সেটাই হতে চলেছে। গেরুয়া ঝড়ে তৃণমূল উড়ে গেল। এখন আমি দুপুর 12টার সময় রেকর্ডিং করছি, একটু দেরি করে রেকর্ডিংটা করলাম। তাতে এখন দেখা যাচ্ছে যে অ্যাবসোলুট মেজরিটি বিজেপি পেয়ে গেছে। 148টা পেলে মানে অ্যাবসোলুট মেজরিটি হয়, বিজেপি 163টা পেয়ে গেছে, তৃণমূল কংগ্রেস 105টা। এখন সবে 7th রাউন্ড গোনা হচ্ছে, 25টা রাউন্ড গোনা হবে। এই যে 105টা আছে, এই 105টা কিন্তু নামতেও পারে, আবার উঠতেও পারে। তবে বিজেপির ভোটটা আর নামবে না। এই কারণে নামবে না যে বিজেপি এবার যে এলাকাগুলোই ঢুকছে কাউন্টিং এ, সেগুলো পুরো হিন্দু কনসোলিডেটেড এলাকা। আমি বলেছিলাম না, ভোটটা ভাগ হয়েছে 3টে ভাগে। হিন্দুরা একজোট হয়ে গেছে, মানে মমতার অত্যাচারে, উচ্ছৃঙ্খলপনতায় এবং তার বিহেভিয়ারাল যে ক্যারেক্টার, তাতে মানুষ একেবারে তিতিবিরক্ত হয়ে গেছে। আর বলেছিলাম সে মুসলিম ভোটটা ভাঙবে। একটা হুমায়ুন কবির একটা ভোট কাটবে, একটা কাটবে ফুরফুরা শরীফের পীরজাদা একটা ভোট কাটবে, আর একটা ভোট কাটবে আইএসএফ এর নওশাদ সিদ্দিকী। তার মানে 30%-এর যে একটা অ্যাডভান্টেজ তৃণমূল নেত্রীর ছিল, সে অ্যাডভান্টেজটা আর এইবারে নেই। কারণ তৃণমূলের সবাই মনে করছে যে আমরা তৃণমূল নেত্রী দ্বারা আমরা প্রতারিত হয়েছি। উনি যে সমস্ত কথাবার্তা আমাদের বলে গেছেন, মানে শপথ করেছেন যে এটা করব, ওটা করব, সেটা করবো, উনি কোনটাই করেননি। উল্টে ভোটটি নিয়ে তাদেরকে এখন দুধেল গাই হিসেবে তাদের পরিচয় হয়েছে। এখন উনি অনেক ভালো ভালো মধুর মধুর কথা বলে ঠিক ভোট যেদিকে মানে 29 তারিখ, মানে ভোট হলো তো আপনার 29 তারিখ বিকেলবেলা উনি একটা হাসি মুখে একটা অভিযোগও করেছেন, আবার সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। এমন মিষ্টি মিষ্টি মধুর কথা আমি কিন্তু কখনো তৃণমূল নেত্রীর মুখে দেখিনি। তার সবসময় মেজাজ তিরিক্কি হয়ে থাকতো, তার সামনে কেউ কথা বলতে পারতো না। 15 বছরে যত জনপ্রিয় হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, 34 বছরের বাম শাসনে এত অত্যাচারও মানুষ এতটা খেপেনি। খেপেছিল কিন্তু এতটা খেপেনি। আমি বলেছিলাম এবারের ভোটটা, নির্বাচন শেষ হলে ভোট গণনা যখন হবে তখন বোঝা যাবে যে তৃণমূলকে মানুষ সরালো না বিজেপিকে আনলো। এই ফল বলে দিচ্ছে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দিল। অর্থাৎ তুমি এবার বিদেয় হও, আর তোমায় পশ্চিমবঙ্গের মুখ দেখতে হবে না। এই যে চেয়ার থেকে উনি বেরিয়ে গেলেন, পশ্চিমবঙ্গের যা ইতিহাস আছে রাজনৈতিক, তৃণমূল বলে আর বস্তুটি মানে দলটি আর দ্বিতীয়বার ক্ষমতায় আসার কোনো অবস্থাতেই চান্স নেই। এবার উনি যে মানে অনুরোধটা করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং একটা অভিযোগ করেছেন, আগে সেই ভিডিওটা আপনারা দেখুন, তারপরে আমি আবার কথা বলব। নমস্কার, আমি বাংলার মামাটি মানুষকে অনেক আমার প্রণাম, সালাম, জোহার এবং জয় জিনেন্দ্র আমি সবকিছু জানাচ্ছি। সত শ্রী আকাল জি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রতি আমরা খুব কৃতজ্ঞ। এত রোদ্দুরের মধ্যেও এবং সবকিছু অত্যাচার সহ্য করে
আপনারা যেভাবে ভোট দিয়েছেন লাইনে দাঁড়িয়ে, আপনাদের কাছে আমরা খুব কৃতজ্ঞ। আমি আমার কর্মীদের কাছেও খুব কৃতজ্ঞ, যারা জীবনপণ লড়াই করে অনেক অত্যাচার সহ্য করে, সেন্ট্রাল ফোর্স এবং এখানকার ফোর্স সবার যৌথ অত্যাচার সহ্য করেও টোটাল সমস্ত মেশিনারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার থেকে শুরু করে পুরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং 19টা রাজ্যের বিজেপি নেতাদের এবং অর্থ ভান্ডার, শক্তির ভান্ডার, বন্দুকের ভান্ডার নিয়ে যারা বাংলার মানুষকে জব্দ করতে চেয়েছিলেন, জব্দ তারা কিন্তু ভোট বাক্সে হয়ে গেছে। আমি আপনাদের নিশ্চিন্ত করে বলতে চাই, যেটা টিভিতে দেখাচ্ছে এটা বিজেপি অফিস থেকে কালকে বেলা 1:08 সার্কুলেট করেছে এবং টাকা দিয়ে বলেছে যাতে এটা দেখানো হয়। তার কারণ হচ্ছে আমার কাছে স্পেসিফিক ইনফরমেশন এসছে 1:08 আমি কোনো একটা প্রেস মিডিয়ার থ্রুতে পেয়েছি এবং সেই ইনফরমেশনে দেখা যাচ্ছে তারা পরিষ্কার বলছে ফোর্সফুলি তোমায় করতে হবে, এটা তোমাকে এর মধ্যে যাওয়া যাবে না। কারণটা আসলে জানেন আপনারা, আমরা 200-300 পেয়ে যেতে পারি, 226 ক্রস করবো 2026-এ। মানুষ যে বিপুল ভাবে ভোট দিয়েছে, আমার তাদের প্রতি পুরো ভরসা, বিশ্বাস, আস্থা আছে। দেখলেন কত মিষ্টি 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 কথা বলছেন উনি। শেষে একটা এক্সিট পোল যেটা দেখানো হচ্ছে বিভিন্ন এতে, ভোট হয়ে গেলে তখন আমাদের নিয়ম হচ্ছে ভোটের আগে এক্সিট পোল দেখাতে পারবে না, ভোট শেষ হয়ে যাবে তারপরে তুমি এক্সিট পোল দেখাও। এই এক্সিট পোল নাকি কেন্দ্রীয় সরকার বিভিন্ন টিভিকে পয়সা দিয়ে তিনি এক্সিট পোল করিয়েছেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদী। এটা হচ্ছে ওনার অভিযোগ। তা উনি একবারও বললেন না যে আমি যে যে অপরাধগুলো করেছি, মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে আমি সিংহাসনে বসে মহিলাদের উপরে যে নৃশংস অত্যাচার করেছি, আরজি কর থেকে আরম্ভ করে আপনার ওই বিজ্ঞান কলেজেরই অধ্যাপিকার ধর্ষণ নির্যাতনের কাণ্ড পর্যন্ত প্রত্যেক কটাকে উনি আড়াল করেছেন। তার রাজত্বকালে সব থেকে বেশি অসুরক্ষিত হয়েছেন মহিলারা। আরজি করে যে অভয়া, যে মেয়েটি, ডাক্তার মেয়েটি টিফিন খেতে গেছিল, 8 ঘন্টা না 45 মিনিটের মধ্যে সে একটু ঘুমিয়ে পড়েছিল, তাকে ধর্ষণ করে পেলভিস পর্যন্ত ভেঙে দিয়েছিল। যদি না বুঝতে পারেন যে কোনো ডাক্তারের কাছে জিজ্ঞেস করবেন, আমি আর ভিডিওতে সেটা ব্যাখ্যা করতে চাই না, মহিলারা দেখেন বলে আমি সেটা ব্যাখ্যা করব না। পেলভিস পর্যন্ত ভেঙে দিয়েছিল। রাতারাতি তিনি কি করলেন, সমস্ত তথ্য প্রমাণ একেবারে লোপাট করে বডিকে 3 ঘন্টার মধ্যে পোস্টমর্টম করে জ্বালিয়ে দিলেন, যাতে কোনো রকম প্রমাণ না থাকে। সিবিআই এসে কি করবে? বডি যদি না থাকে, যেখানে রেপ হয়েছে সেখানে যদি একবার ধ্বংসস্তূপ করে দেয়, তাহলে সিবিআই এসে কি করবে, এনআইএ এসে কি করবে? তদন্ত তো হয় আপনার তথ্য প্রমাণের ভিত্তিতে, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের ভিত্তিতে। সে তো সব উড়িয়ে দিয়েছে। তো এইভাবে উনি সাধারণ মানুষকে পিষেছেন, মহিলাদের অত্যাচার করেছেন। এবারেতে চুরি, ডাকাতি, বালি থেকে পাথর পর্যন্ত সব, চাকরি চুরি, প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা চুরি, 100 দিনের কাজের টাকা চুরি, গঙ্গা অ্যাকশন প্ল্যানের টাকা চুরি, শুধু চুরি করে গেছেন। আর পশ্চিমবঙ্গের দেনা যখন 2011 সালে বামফ্রন্ট যে সময়তে 1,75,000 কোটি টাকা ছেড়ে গেছিল দেনা, সেটা উনি প্রায় 9 লক্ষে পৌঁছে দিয়েছেন। এবং ভাতা দিয়ে এবং মাসিক সহায়তা দিয়ে তিনি মনে করেছিলেন আমি সব মানুষকে কিনে নিয়েছি। আমি একটা কথা আপনাদের বলেছিলাম যে আমার বাড়িতে যে মানে সহায়িকা আছেন কাজ করতে, যিনি আমাদের সাহায্য করেন, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম তুমি কাকে ভোট দেবে গো? বলছে বিজেপিকে ভোট দেবো। কেন, তোমার 1,500 টাকা পাচ্ছ তো? বলে বিজেপিকে দিলে 3,000 টাকা পাবো, বিজেপি যদি না যেতে তাহলে 1,500 টাকা পাচ্ছিলাম পাবো। তখন ওই ক্লাসটা কত বুদ্ধিমান ভাবুন। বলে মেয়েদের টাকা দিয়ে আর
ছেলেদের বঞ্চিত করে চাকরি থেকে, তারা চাকরি পাশ করেছে, পাশ করে তাদের ঘোটালার মাধ্যমে যারা পাশ করেছে তাদেরকে চাকরি না দিয়ে ভেতর থেকে টাকা খেয়ে, লক্ষ লক্ষ টাকা খেয়ে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। সব চাকরি বাতিল, কোর্ট সব চাকরি বাতিল করে দিয়েছে। এখন সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট তার নাম শুনলে এখন খেপে যায়। এখন আমি শেষে একটা ভিডিও জুড়ছি। উনি বোধহয় সম্ভবত বুঝতে পেরেছিলেন বছরখানেক আগে যে ওনাকে চলে যেতে হবে। সবার আগে বাংলাদেশ নাকি সবার আগে ক্ষমতা, এই প্রশ্নটা এখন ঘুরে ফিরে সামনে আসছে। কারণ বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার প্রতিপাদ্য স্লোগানে বলেছেন সবার আগে বাংলাদেশ। তার পূর্বে যিনি ক্ষমতায় ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বলেছিলেন বাংলাদেশ কারো কাছে যাবে না, বাংলাদেশের কাছে সবাই চলে আসবে। এই দুটি প্রতিপাদ্য বিষয়ের বাস্তব চিত্র কি, সেটা নিয়ে আজ খুব সংক্ষেপে কয়েকটি কথা বলবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মাত্র 5 দিন পূর্বে তড়িঘড়ি করে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়েছে বাংলাদেশের সঙ্গে আমেরিকার। কি দরকার ছিল? 5 দিন পরে তো একটি নির্বাচিত সরকার আসবে, কেন এত তড়িঘড়ি? বিশ্লেষকদের বক্তব্য, যে শর্তে, যে চুক্তিতে ইউনূসকে একটি রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিল, তাদের সেই শর্ত, তাদের সেই চুক্তি পূরণের জন্যই এই এগ্রিমেন্ট করা হয়েছে। এই নন ডিসক্লোজার এগ্রিমেন্টে সবচেয়ে বড় উল্লেখযোগ্য বিষয়, আমেরিকার থেকে বোয়িং অর্থাৎ বিমান সহ অপরাপর সামগ্রী কিনতে হবে এবং কোনো দর কষাকষি করা যাবে না। তারা যে দরে দিয়ে দেবে, যে মূল্যে দিয়ে দেবে, সেটাই কিনতে হবে। আমাদের প্রয়োজনীয় সামগ্রী বৃহৎ রাষ্ট্র চীন এবং রাশিয়া থেকে আমরা কিনতে পারবো না তাদের অনুমতি ছাড়া। অর্থাৎ আমার মাথার উপরে তার সার্বভৌমত্ব, তার হুকুম, তার খবরদারি, আমি তার গোলামিতে। অর্থাৎ আমার নিজের কোনো স্বকীয়তা থাকবে না এবং এমন মূল্যে মালামাল কিনতে হবে যার চেয়ে অনেক কম মূল্যে আমরা বাইরের থেকে কিনতে পারি। ধরুন যদি গমের কথা বলি, বিদেশ থেকে আমরা বাজার যাচাই বাছাই করে কম মূল্যে গম আনতে পারবো, তা কেনা যাবে না, আনতে হবে তাদের কাছ থেকে। কৃষি জাতীয় পণ্য আনতে হবে তাদের কাছ থেকে। আমার যদি বিমানের প্রয়োজন হয় বোয়িং, আমি দর কষাকষি করে ফ্রান্স সহ অন্যান্য দেশ থেকে আনতে পারতাম, তা পারবো না। তারা যে মূল্য নির্ধারণ করে দেবে সেই মূল্যে তাদের কাছ থেকে আমার আনতে হবে। সবচেয়ে ডেঞ্জারাস, অন্য কোনো দেশের থেকে খুব প্রয়োজনীয় কিছু কিনতে গেলে তার অনুমতি নিতে হবে। তাহলে আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব কোথায়? এটাকে বলে গোলামি চুক্তি। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ সবসময় স্লোগান দিয়ে বলতেন, আজাদি না গোলামি, গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা। তারা কখনো স্লোগান দিয়ে বলেন নাই ইসলামাবাদ নাকি ঢাকা, ঢাকা না আমেরিকা, তারা বলেন নাই। সেই মানুষগুলো কিন্তু এখন পার্লামেন্টে অনেকে গেছেন, অনেকে পার্লামেন্টের বাইরে আছেন। তাদের মুখে কুলুপ এঁটে বসে আছে। তারা কেউ বলছে না যে এ জাতীয় একটা ভয়ঙ্কর চুক্তি নিয়ে টেলিভিশনে, পত্রপত্রিকায়, বিভিন্ন মিডিয়ায় আলোচনা হচ্ছে, এটা সংসদে নিয়ে আসা হোক। সংসদে আনার জন্য বিধান আছে, একটা নোটিশ দিলে এটা নিয়ে আলোচনা করতে সংসদ বাধ্য। কেউ কথা বলছে না, না জামাত ইসলামী, না এনসিপি, না অন্যান্যরা। এমনকি সোচ্চার হয়ে থাকা জুনায়েদ সাকি, আন্দালিব রহমান পার্থ, তারাও মুখে কুলুপ এঁটে বসে আছেন। কেউ কোনো কথা বলছেন না, যারা সবসময় বলতেন আজাদি না গোলামি। এখন যে গোলামি চুক্তিটা হলো, এ নিয়ে কেউ কথা বলছেন না। একমাত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা কথা বলতে গেলে তাকে টেকনিক্যালিটি দেখিয়ে স্পিকার তার আলোচনা বন্ধ করে দেন। তিনি নোটিশ দিতে গেলে যে নোটিশে সমর্থক দরকার
সেই সমর্থক হয়তো তার নেই, কিন্তু তারপরে রুমিন ফারহানা চেষ্টা করেছেন। এ জাতীয় চুক্তি করতে হলে রাষ্ট্রের রাজনৈতিক প্রতিনিধিত্ব নির্বাচিত সরকার হতে হয়। ইউনূস সরকার কি তা ছিলেন? খুবই ইম্পর্ট্যান্ট কথা। শেখ হাসিনা দেশ ছাড়ার পরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপ্রিম কোর্টে একটা রেফারেন্স পাঠিয়ে বলেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে চান। সুপ্রিম কোর্ট অত্যন্ত সতর্কতামূলকভাবে বলেছে, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে জরুরি নির্বাহী কার্য সম্পাদনের জন্য রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা নিয়োগ এবং তাদের শপথ পড়াতে পারেন। মনে রাখবেন, জরুরি নির্বাহী কাজের জন্য। বিদেশের সঙ্গে এ জাতীয় বড় একটা চুক্তি কি জরুরি নির্বাহী কাজের আওতায় আসে? অবশ্যই না। তার কাজটা ছিল রুটিন ওয়ার্কটা, যেটা আর্জেন্ট এক্সিকিউটিভ ফাংশন, কেবলমাত্র সেটা। তার বাইরে গিয়ে করেছেন। 5 দিন পরে নির্বাচিত সরকার আসবে, তাদের জন্য অপেক্ষায় রাখলেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি লন্ডনের চাথাম হাউসে বিবিসি সাংবাদিকরা যখন বলছিল তড়িঘড়ি করে কেন বিভিন্ন চুক্তি আপনি করছেন, তখন তিনি বলছিলেন বাংলাদেশের লোকরা এসব বোঝে না, তারা টাকা পেলেই ভোট দিয়ে দেয়। অর্থাৎ ভোটারদের অসম্মান করে ভোটাররা বোঝেন না, উনি সব বোঝেন। এইভাবে উনি এই চুক্তি করে গেলেন। দ্বিতীয়ত, এই চুক্তির বিষয় মহামান্য রাষ্ট্রপতিকে জানাতে হবে, এটা সাংবিধানিক বিধিবিধান, বাধ্যতামূলক বিধিবিধান। মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন বলেছেন অতি সন্তর্পণে এগুলো করা হয়েছে, তাকে কিছুই জানানো হয়নি। তাহলে সংবিধান লঙ্ঘন হয়েছে। এক হচ্ছে ইউনূসের কোনো ক্ষমতা ছিল না, দ্বিতীয় হচ্ছে সংবিধান লঙ্ঘন হয়েছে, তৃতীয় হচ্ছে এটা রাষ্ট্রবিরোধী, রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্বার্থ বিরোধী। তার পরবর্তী হচ্ছে যে সরকার ক্ষমতা এলেন, যে পার্লামেন্ট গঠিত হলো, সেই পার্লামেন্টে এই বিষয়কে উপস্থাপন করতে হবে, কারণ রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্রের স্বার্থ জড়িত। সেখানে এটা উত্থাপিত হচ্ছে না এবং সেটা নিয়ে কোনো আলোচনার ব্যবস্থা করা হচ্ছে না। তাহলে কি ইউনূস ক্ষমতা আসার জন্য যে চুক্তি করে এসেছিল অন্য দেশের স্বার্থ নিশ্চিত করার, তার ধারাবাহিকতায় এখন যারা আছেন তারাও সবার আগে বাংলাদেশ, এটা সঠিক নয়। সবার আগে ক্ষমতায় টিকে থাকা, এটাই কি সঠিক? তাহলে ইউনূসের যে স্লোগান ছিল আমরা কারো কাছে যাব না, সবাই আমাদের কাছে আসবে, তারেক রহমান প্রধানমন্ত্রী, তার স্লোগান ছিল সবার আগে বাংলাদেশ। কিন্তু সবার আগে বাংলাদেশকে বিকিয়ে দিয়ে যে স্বার্থ বিসর্জন দেওয়া গোলামি চুক্তি হলো, সেটা কি তিনি অ্যাপ্রুভ করে যাবেন? তাহলে সবার আগে বাংলাদেশ নাকি সবার আগে ক্ষমতা? আলোচক, বিশ্লেষক, অর্থনীতিবিদদের অভিমত সবার আগে ক্ষমতা নিয়ে ডক্টর ইউনূস এবং তার উত্তরাধিকারীরা বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে গোলামি চুক্তি করেছেন, যার সঙ্গে জামাত ইসলামী এবং বিএনপি জড়িত মর্মে, সম্মতি দিয়েছে মর্মে বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন তাদের সম্মতিতে এই চুক্তি হয়েছে। আর যারা চিৎকার করে কথা বলতেন, জোনায়েদ সাকিব, আন্দালিব রহমান পার্থ সহ অন্যান্যরা, এনসিপির নাহিদ সহ অন্যান্যরা, তারা মুখে কুলুপ এঁটে বসে আছেন। তাহলে পরিষ্কার, দেশ নয়, দেশের স্বার্থ নয়, সবার আগে বাংলাদেশ নয়, সবার আগে ক্ষমতা এবং ক্ষমতার ভাগাভাগি। এই অপরাধ, এই অন্যায় একদিন টিকবে না, ততক্ষণে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। তাদের কাছে সবার আগে ক্ষমতা, সবার আগে বাংলাদেশ নয়।